রাষ্ট্রদূতরা বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি অবরুদ্ধ অবস্থায় আছেন গত কয়েকদিন ধরে। এবং সাক্ষাৎ শেষে তিনি জানিয়েছেন যে এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার পথ খুঁজতে বিরোধী দলকে এবং সরকারি দলকে অনুরোধ জানিয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলকে যেন সকল কর্মসূচি করতে দেওয়া হয়, তাদের গণতান্ত্রিক অধিকার পালন করতে দেয় এবং শান্তিপূর্ণ যেন সেই কর্মসূচি পালন করে বিরোধী দল, সেই আহ্বান জানিয়েছেন বিরোধী দলের প্রতি। অন্যদিকে গত পরশুদিন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন দেখা করেছিলেন বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে। তিনি গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। আর সুপ্রিম কোর্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত দুদিন আগে, সেই ঘটনার প্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি দুপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। আর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এস.টি. ইমাম এবং ডক্টর মশিউর রহমান প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে 2রা জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা করবার কথা ছিল আওয়ামী লীগের নির্বাচনী জনসভা, সর্বশেষ জনসভা, সেটি করতে সম্মতি দেননি এবং করতে নিষেধ করেছেন। কেননা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা একটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করতে পারবে সেরকম কোনো গ্যারান্টি তার পক্ষে দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টিও নির্বাচন কমিশন দিতে পারছে না এবং এস.টি. ইমাম সংবাদ মাধ্যমের কর্মীদের জানিয়েছেন যে তারাও মনে করছেন না যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়তো 5ই জানুয়ারি করা যাবে। এই হচ্ছে দেশের সর্বশেষ পরিস্থিতি। আর 2013 সাল যে বছরটি আমরা বিদায় করলাম গতকালকে, এই বছরটি পুরো বছর জুড়েই বাংলাদেশের মানুষ উদ্বেগের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে, শঙ্কার মধ্যে কাটিয়েছে। বছরের শুরুতে যেমনটা হয়ে গেছিল যে রাজনৈতিক স্থিতি উত্তপ্ত হতে পারে, বছরের শেষ দিনটাও মানুষের ভালো যায়নি। পুরো বছর জুড়ে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন। দেশের শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো সবই ভেঙে পড়েছে এবং সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি। সেটি যতখানি এগিয়েছিল গত কয়েক বছরে, তার চেয়ে অনেক বেশি পিছিয়ে গেছে গত বছরটিতে। আর এরকম একটি পরিস্থিতিতে আমরা কথা বলবো আগামী বছর নিয়ে, আমাদের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছু নিয়ে। আর কথা বলবার জন্য আমার যে দুজন অতিথি, তারা বাংলাদেশের সমাজ, রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশিষ্টজন, সবারই শ্রদ্ধেয় মানুষ। দুজনই 2006, 7, 8 এই সময়টাতে বাংলাদেশে যে দুটো তত্ত্বাবধায়ক সরকার ছিল, দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দুজনই বাংলাদেশের সংবাদ মাধ্যমের অত্যন্ত ভেতরকার মানুষ, পুরোধা ব্যক্তিত্ব। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, যিনি বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন রাষ্ট্রদূত হিসেবে, মাহবুবুল আলম। স্বাগত আপনাদের দুজনকে এবং নববর্ষের শুভেচ্ছা আপনাদের দুজনকে। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনাকে দিয়ে শুরু করি যে বিগত বছরটি কেমন গেল সেটি বাংলাদেশের প্রতিটি মানুষ মর্মে মর্মে উপলব্ধি করে, কাউকে আলাদা করে বলতে হবে না যে আসলে কেমন গেছে। কিন্তু আজকে এই বছরের শুরুর দিনে, প্রথম দিনে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানুষের জন্য কেমন যাবে বলে আপনি মনে করেন, কি প্রত্যাশা করেন? না, বিগত বছরের যে ঘটনাবলী সম্পর্কে আপনি বলেছেন তার সঙ্গে সবাই একমত হবে যে অত্যন্ত সম্পূর্ণ সমগ্র জাতিকে অনেক দুশ্চিন্তার মধ্যে কাটাতে, সংঘর্ষ, রাজনীতির আমাদের জীবনকে দুর্বিষহ করেছে। অবরোধ, স্ট্রাইক, স্বাধীন বাংলাদেশের এতদিন পরে, আজকে 42-43 বছর হয়ে গেছে, এটা কিন্তু হওয়া উচিত ছিল না। এবং একটা এমন একটা বিষয় নিয়ে এই সংঘাত, সংঘর্ষ চলছে, এটা কিন্তু কোনো দলীয় বিষয় নয়। নির্বাচন হলো জনগণের ভোটের ব্যাপার। কিন্তু এটাকে মনে হয় যেন দুই নেত্রীর ভিতরে একটা সমঝোতা, আপোষের ব্যাপার। এটা তো হতে পারে না। আমার ভোট, আপনার ভোট, যাতে আমরা একটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সরকার পাওয়া যায়, সেই জন্যই কিন্তু এই গত বছরের 7টা বছর সংগ্রাম চলছে। এবং এই সংগ্রামটা কাম্য নয়, হওয়ার দরকার ছিল না। এখানে সরকারের নিজেরই চিন্তা করা উচিত ছিল, কারণ যে সরকার, সেও তো একটা নির্বাচিত সরকার। বিরোধী দল যেমন নির্বাচিত, সরকারও তেমন নির্বাচিত। সেই হিসেবে সরকারের দায়িত্ব যে জনগণ যাতে তার ভোটাধিকারটা সঠিকভাবে, স্বাধীনভাবে, ভয় ভীতি মুক্তভাবে প্রয়োগ করতে পারে। তো আমি এই জন্য খুব
হতাশাগ্রস্ত যে এটা নিয়ে সরকারের সাথে কেন বিরোধী দলের যুদ্ধ হতে হবে, সংঘাত হতে হবে। এটা তো জনগণের ভোটের অধিকার। আর বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে এটা সকলের নিকট গ্রহণীয় এবং একটা ইম্পার্শিয়াল একটা ব্যবস্থা। সেটা কি সরকারের কি নাম দেন সেটা ভিন্ন কথা, এটা কি তত্ত্বাবধায়ক সরকার হবে বা অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটা ভিন্ন কথা। কিন্তু এটা নিয়ে তো কোনো মারামারি, যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, কত লোককে জীবন দিতে হয়েছে। এটা সত্যি আমাদেরকে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট করেছে যে ভোটাভুটির প্রশ্নে এত বড় সংঘাত হবে, এত লোকের মৃত্যু হবে। আজকে দেখেন অর্থনীতি ভেঙে পড়েছে, যারা বড় বড় শিল্পের মালিক তারা হাহা করতেছে। আমাদের গার্মেন্টস সেক্টর একটা ভালো সেক্টর। সেদিন একজন নেতা বললেন, গার্মেন্টস সেক্টর একজন নেতৃস্থানীয় বললেন আমাদের সেই আলোচনায় যে গত 2 দিন আগে যেটা নাগরিক সমাবেশে, যে আমাদের ইচ্ছা হয় আমরা বাইরে গিয়ে এই আলোচনা না করে আগুন দিয়ে নিজেদেরকে পুড়িয়ে দিই, এত অসহায়। আমরা একটা নির্বাচনকে কেন্দ্র করে একটা জাতি এত অসহায় হবে কেন? অতএব অনেক কিছুই বলা যায়। তারপরে যেটা শেষে আপনি এখানে অনেক মাহবুব সাহেব আছেন, উনি আলোচনা করবেন। তবুও আমি মনে করি হ্যাঁ, সংঘাত হবে, রক্তপাত হবে, এটা খুবই দুঃখজনক। কিন্তু আমি মনে করি যে আগামী বছরটি ভালো যাবে, এটা আমার আশা। মিস্টার মাহবুবুল আলম, আপনি কি মনে করেন যে 2014 কেমন যাবে বাংলাদেশের জনগণের জন্য? হ্যাঁ, শুরুটা তো একটা শঙ্কার মধ্য দিয়ে শুরু হচ্ছে। শঙ্কার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, যেমন নতুন বছরটি আপনি বলেছেন অলরেডি। তবু আমি আমার তরফ থেকে চ্যানেল আইয়ের অগণিত যারা দর্শক রয়েছেন দেশে বিদেশে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই শুভেচ্ছাটা ইসের মধ্যে হচ্ছে না, সাধারণ শুভেচ্ছার মধ্যে পড়ছে না। 2013 সালে তো অনেক শঙ্কা, বিদ্বেষ ইত্যাদির মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি এবং আজকের দিনটিও কিন্তু আমরা স্বাভাবিকভাবে শুরু করছি না, কারণ একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে, অবরোধ কর্মসূচির মধ্যে শুরু করতে হচ্ছে। সেটাই আবার দুঃখজনক হলেও সত্যি যে 2014 সালে আমরা যে দিনটি শুরু করতে যাচ্ছি সেটাও একটা অবরোধের মধ্যেই শুরু হচ্ছে। প্রথম দিনটির থেকেই শুরু হচ্ছে। এটা একটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং সাধারণ মানুষের জন্য তো বটেই। তো আমি আশা করব আমাদের দেশে তো কিছুক্ষণ আগে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব বলছিলেন আমাদের দেশে শিক্ষিত লোকের ট্রেন ম্যান পাওয়ার এটাকে বলেন, বিশেষ বিভিন্ন ফিল্ডে, আইনের কথা বলুন, রাষ্ট্রবিজ্ঞানের কথা বলেন কি অন্যান্য ইয়েতে, লোকের কিন্তু অভাব নেই। আমরা মনে করি যে সবাই মিলেমিশে একটা সমাধান খুঁজে বের তো করতেই হবে, কারণ জাতিটা তো এভাবে চলে যেতে পারে না। একটা দেশ এভাবে নিচের দিকে যাবে, ডাউনহিল, এবং যেতেই থাকবে, এটা তো হয় না, কোনো দেশেও হয় না। সেটা জন্যে দরকার হলো, আমি মনে করি যে 2014 সালের অবস্থা কিছুটা হলেও ভালো হতে হবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভালো হতে হবে। এবং এই যে আরেকটা কথা যেটা আপনি বললেন যে এরকম রাষ্ট্রদূতরা দেখা সাক্ষাৎ করছে, কিছু বিরতি দিয়ে হঠাৎ করে 2 দিন ধরে আবার তারা, হ্যাঁ, তো ওটার মধ্যে একটা কথাই বেরিয়ে আসছে যে কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলোকে গ্যারান্টি করতে হবে, দিতে হবে। এবং যেটা বিরোধী দল, তাদেরও তাদের যে দায়িত্ব রয়েছে বিরোধী দল হিসাবে। কালকে একজনে বলছিলেন যে ইংল্যান্ডের কথা আমরা প্রায়শই বলে থাকি, ওয়েস্টমিনিস্টার এর কথা বলে থাকি, সেখানে কিন্তু হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট অ্যান্ড হার ম্যাজেস্টিজ অপোজিশন দুইটা আছে। সুতরাং অপোজিশনও কিন্তু সরকারেরই একটা অংশ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তো আমাদের দেশে যদি আমরা একটা তো ফলো করতে হবে, সেটা যদিও করি তাহলে কিন্তু অপোজিশনেরও একটা বিরাট দায়িত্ব রয়ে গেছে। দায়িত্ব যাতে পালন করতে পারে সুষ্ঠুভাবে এবং তারা যাতে করে সেই ব্যবস্থাও করতে হবে। সেটা কথা বলার একটা কথা আমার মনে পড়লো, ভোল্টেয়ার বলেছিলেন যে আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে, কিন্তু আই এম প্রিপেয়ার্ড টু ডাই ফর
টু ডিফেন্ড ইউর রাইট টু সে দ্যাট। এবং আমরা কয়েকদিন আগে নেলসন ম্যান্ডেলার মৃত্যু, এটা উনি মারা যাওয়ার পরে আমরা যে শোকসভা করলাম সবাই, সেখানেও কিন্তু একটা কথাই উঠেছিল যে পিপলস রাইট টু এক্সপ্রেস দেমসেলভস। ম্যান্ডেলা, দেখুন আমি কথাগুলি বলছি, এটা কারণ আছে, আমি আসছি। উনি 27 বছর জেলে ছিলেন, কিন্তু 27 বছরের শেষে কিন্তু উনি ক্লার্ক ছিল, তার সাথে কথাবার্তা বলেই কিন্তু ওরা স্বাধীনতার এটা ছকটা তৈরি করে। তার মানে হলো কি, পলিসি অফ কম্প্রোমাইজ কিছুটা তো ছিল সেখানে। একটা দেশকে ক্ষমা করেছেন, ক্ষমতার অংশীদার করেছেন। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এটা করতে হবে। এবং ম্যান্ডেলাও এই কথা বলেছেন, পিপলস রাইট টু স্পিক। ডেমোক্রেসিতে কিন্তু এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ধরুন আপনি বললেন, আমরা সবাই দেখতে পাচ্ছি, আরো লোকে বলছে, কাগজে বেরোচ্ছে, বিরোধী দলের নেত্রী যদি অবরুদ্ধ অবস্থায় থাকে তাহলে ওনার একরকম হবে, বাইরে আসলে আরেক রকম হওয়ার কথা। তো এসব জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকে যাতে যার যার রোল প্রপারলি প্লে করতে পারে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। এবং শুধু কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের একটা বিরাট ভূমিকা রয়েছে এখানে, কারণ তারা হলো জনসাধারণের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু একসাথে বসে এটার একটা সুরাহা করতে হবে, কারণ দেশটাকে বাঁচাতে হবে। দেশের অর্থনীতিকে, এই ব্যারিস্টার যেটা বললেন, দেশের অর্থনীতি বাঁচাতে হবে, যেটা ডাউনহিল এখন হচ্ছে। অর্থনীতিকে বাঁচাতে হবে এবং অ্যাবভ অল গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। সুতরাং সবাই মিলে কিন্তু কাজ করতে হবে। একজনের যে ব্লেম গেম, একজনে আরেকজনের উপর দোষারোপ করে আমরা বাড়ি চলে গিয়ে শুয়ে থাকবো, সেটা কিন্তু হবে না। আজকে যদি না হয়, দেন মানুষরা ডিসাইড করবে যে কিভাবে এটাকে করতে হয়। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনি কি মনে করেন কিনা যে রাজনৈতিক নেতৃত্ব আসলেই মনে করে যে দেশ শেষ হয়ে যাচ্ছে বা তাদের একটা সমঝোতায় আসতে হবে? এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বিরোধী দলের নেত্রীর কথা মিস্টার আলম উল্লেখ করলেন, সেখানে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে উনি বেরোলে বা সমাবেশ করলে সেখানে 5ই মে হেফাজতের মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সো দ্যাট তারা সেখানে বাধাটা দিচ্ছেন। জি, এটা একটা বেসিক কথা আমাকে আসতে হচ্ছে যে আমার নিজের লজ্জা লাগছে এটা আলোচনা করতে। আপনি যে প্রশ্ন করেছেন, রাজনৈতিক নেতা, হু ইজ এ পলিটিশিয়ান, কে রাজনীতি নেতা, রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে? যেমন আমাদের মাহবুব সাহেব এখানে আছেন, উনি ডিপ্লোম্যাট ছিলেন, বিরাট একজন সাংবাদিক ছিলেন, তার একটা ট্রেনিং দরকার আছে, পেশাগত একটা ট্রেনিং অভিজ্ঞতা অর্জন করতে। রাজনীতি একটা বিশাল একটা দায়িত্বের ব্যাপার, ট্রেনিং এর ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। এবং এটাই আমাদের দুর্ভাগ্য, যে কথা আমি অনেকবার বলেছি, আমাদের দুর্ভাগ্য হলো এই দুজন নেত্রী অবস্থার প্রেক্ষিতে তারা এসেছেন, অত্যন্ত সরল মানুষ। তারা একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হইলে বা মন্ত্রী হইলেই তিনি রাজনীতিবিদ হয়ে যান না। এটার একটা চিন্তাভাবনা, ভিন্ন ধরনের চিন্তাভাবনা। পলিটিক্সের ডেফিনেশনটা কি? পলিটিক্সের সবচেয়ে বড় কথা দুই রকম ডেফিনেশন, যেটা সারা বিশ্বে অ্যাকসেপ্ট করতে হবে। একটা হলো পলিটিক্স ইজ দি আর্ট অফ অ্যাচিভিং দ্য পসিবল, অর্থাৎ বাস্তবসম্মত চিন্তা ভাবনার একটা ফল হতে হবে। তার নাম হলো রাজনীতি। রাজনীতিবিদরা তাদের বিদ্যা, লেখাপড়া, শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে যেটা বাস্তবসম্মত এরকম একটা সিদ্ধান্তে আসবে। একটা খেয়াল খুশির মতো কাজ করবেন না, কারণ তারা কোটি কোটি লোকের পক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আর একটা হলো পলিটিক্স ইজ দি আর্ট অফ কম্প্রোমাইজ, সমঝোতা করতে জানতে হবে। আমি একজন আইনজীবী, আমি যদি কোর্টে আর্গুমেন্ট করতে না জানি ল পয়েন্টে, তো আমাকে লয়ার বলেন না যাই বলেন, ইন ইফেক্ট আই এম নট এ লয়ার। এখন এই দুই ভদ্রমহিলা, তাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু বাস্তবতা বলতেছি, তারা কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আসেন নাই। তাদের উচিত ছিল সকলের সঙ্গে আলোচনা করে এই তাদের উপরে যে বিরাট দায়িত্ব পড়েছে, এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা করতে। যে কথা এখানে বলা হয়েছে, আমাদের দেশের যারা যে সমস্ত অ্যাম্বাসেডার এখানে ঘোরাঘুরি করতেছে, তার চেয়ে থেকে আমরা লেখাপড়া কম জানি নাকি? আমি যখন
উপদেষ্টা ছিলাম, তখন আমাদেরকে বারে বারে এসে ইউরোপিয়ান ইউনিয়ন বারে বলতো, মিস্টার হুসেন ডেমোক্রেসি ডেমোক্রেসি। প্লিজ ডোন্ট টেল মি অ্যাবাউট ডেমোক্রেসি। গণতন্ত্র আমরা জানি, আমাদের ছেলে মেয়েরা তোমাদের দেশে গণতন্ত্র শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা অসুবিধা আছি রাজনীতিবিদদের নিয়ে। তাদেরকে এইটা বোঝানো যাচ্ছে না যে গণতন্ত্রটা কি। এখন প্রথম কথা হলো যে এই যে কম্প্রোমাইজ করতে জানতে হবে, বাস্তবসম্মত হবে, সহনশীল হতে হবে এবং সকলে মিলে এখন দেশের ভালো মন্দের ব্যাপার, এই জিনিসটা রাজনীতিবিদদের বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বে নাই, অভাব আছে, ঘাটতি আছে এবং এটা তারা পূরণ করার চেষ্টা করতেছে না। সবচেয়ে কষ্টের কথা সেখানে। আচ্ছা, এদেরকে দেখে কি করেছে, কিছু চালাক চতুর লোকরা তাদেরকে ব্যবহার করেছে, ব্যবহার করে বুঝেছে যে নির্বাচনী অর্থ গণতন্ত্র, আর কিছু না। দেশের যে শাসনতন্ত্র একটা আছে, পার্লামেন্ট বর্জন করা হয়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে যায় না, শাসনতন্ত্র ভাঙ্গাও হয় না। বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করা হয়েছে, সকলেই বলতেছে। এখন আমি অনেক আগে থেকে বলতে বলতে আমার দাঁত তো পড়ে গেছে অনেক। এখন অনেকেই বলে যে না, আছে কোনো ইনস্টিটিউশন নাই। সেদিনকে আমাদের যে নাগরিকদের যে বৈঠকগুলো, সেখানে একজন অত্যন্ত ভালো সুন্দরভাবে আবু সাইদ সাহেব, উনি সুন্দর ভাষায় বললেন যে আমাদের দেশে চলতেছে নির্বাচিত স্বৈর শাসক। নির্বাচিত হইলে গণতন্ত্র হয় না, বড় বড় স্বৈর শাসকরাও কিন্তু নির্বাচিত হয়। এখন যেটা আমার কাছে কষ্ট লাগে যে অনেক লোক তাদেরকে সাহায্য করতে চেয়েছিল, সে বেগম খালেদা জিয়া বলেন বা শেখ হাসিনাকেই বলেন, দেশটা তাদের ভালো থাকে এবং তারা চাকরি বাকরি খুঁজতেছে না। যে কথায় কথায় আমাদের সম্বন্ধে বলা হয় যে আমরা চাকরি বাকরি সুযোগ সুবিধা খুঁজতেছি, আমরা কিছু বলতে চাই না। কিন্তু যারা আজকে রাজনীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা নিজের মেধায় যোগ্যতায় লোয়ার ডিভিশনের ক্লার্ক হতে পারত কিনা, এগুলো তিক্ততা সৃষ্টি হয়। কিন্তু এরকম ভাবে বলা হয়। আমরা সেদিন বইটি কি বলেছি সকলে, এবং আমি বলেছি আমার একটা লেখা, সমাজের যারা একদম উচ্চ শ্রেণীর পর্যায়ের লোক, ব্যবসায়ী, বিভিন্ন দলমত নির্বিশেষে তারা সকলে ছিল, সরকারকে সাহায্য করা হয়েছে, কিন্তু তারা আসতে পারে নাই বা আসেন নাই। এবং তারা সরকারের মন্ত্রী ছিলেন তো, একজন ছিলেন এবং সকলকে ডাকছে। দেবপ্রিয় সাহেব এটা কিন্তু খুব সুন্দরভাবে করেছেন। এরকম একটা বৈঠকের কথা আমি ডক্টর কামালকেও বলছিলাম যে আপনারা ডাকেন সকলকে মিলে। তারা কি কথাটা বলেছে একটু সময় দেন, এটাকে স্থগিত রাখেন। যে নির্বাচন নিয়ে সংঘাত, যে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো আমরা স্বীকৃতি পাচ্ছি না, ইউনাইটেড নেশনস বলেন কোনো না, তারপরে এদেশে যারা মনে করে যে বাংলাদেশের, যদিও আমি মনে করি না, আমাদের সারা পৃথিবীতে বন্ধু রয়ে গেছে, যারা মনে করে একমাত্র ভারত ছাড়া আর রাশিয়া ছাড়া কোনো বন্ধু নাই, আমাদের আসল বন্ধু নাই, সেই রাশিয়াও কিন্তু মানে অবজারভার পাঠাচ্ছে না এই নির্বাচনে। এরকম একটা প্রহসনমূলক নির্বাচন নিয়ে জেদাজেদি করা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কি কথা? এখানে আমার প্রশ্ন যে আপনি বলছেন এবং মিস্টার মাহবুল আলমও বলছেন যে আপনারা 2014-কে খুব মনে করেন পরিস্থিতির উন্নতি হবে, ভালো হবে, কিন্তু 5ই জানুয়ারি একটা নির্বাচন হচ্ছে, সরকার নির্বাচন অর্ধেকের বেশি করে ফেলেছে, বাকিটা সরকার করবার পরে তারা মনে করছেন যে তারা একটা লেজিটিমেসি পাবেন বা আইনি বৈধতা পাবেন, এবং তারপরে মন্ত্রীরা বলছেন যে কঠোর হস্তে সবকিছু তারা তখন নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য আশাবাদী, সত্যি আশাবাদী যে পরিস্থিতিটা বা পাগলামিটা চরম পর্যায়ে চলে গেছে। পাগলামি যখন চরম পর্যায়ে চলে যায় তখন সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাংলাদেশকে এই রাজনীতির নামে যে চরম পর্যায়ে নিয়ে গেছে, এর একটা চরম পরিণতি হবে, যেটা আমাদের কাম্য নয়। এই চরম পরিণতির পরে ভালো হবে। একটা কথা আছে না, ধ্বংসের পরে নূতন সৃষ্টি হয়। এটা বোকাদের কথা, কিন্তু আমি ধ্বংস হব কেন? কিন্তু আমি সেই জন্য আশাবাদী যে কারণ এইটা বেশি দিন চলতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন, এই নির্বাচনকে ঠেকিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারবে, এটা একটা মানে একটা কি বলবো, একটা অবাস্তব কথা। অবাস্তব শুধু একটা হাস্যকর ব্যাপার, এটা হতেই পারে না। কারণ আপনি সম্পূর্ণ জনগণকে বাদ দিয়ে একটা নির্বাচনের মাধ্যমে সরকার চালাবেন, কি চালাবার এটা কি একটা গল্প আমি সেখানে বলেছিলাম, সেটা বলি আমি। যেমন পদ পদবি পাইলে একজন রাজনীতিবিদ হয় না। আইয়ুব খান তো প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর, তিনি রাজনীতিবিদ হন নাই। তিনি কিন্তু শেষ পর্যন্ত যত আন্দোলন হয়েছিল, সবকিছু হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সমঝোতে আসতে পারেন নাই। তিনি করলেন কি, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে চলে গেল, কিন্তু সমঝোতে আসতে পারেন না। এই যে পলিটিক্যাল যে আইডিয়াটা, যদি আজকে সরোয়ার্দী সাহেব হইতেন, নেহেরু হইতেন, তারা কিন্তু একটা সমঝোতে আসতে পারতেন। বা যে কথা বলা হয়েছে এখানে নেলসন ম্যান্ডেলার সবচেয়ে যেটা সুখ্যাতের ব্যাপার,
he knew how to make compromise. Okay. That was one of his commitment. এখন এই যারা এখন আল্লাহর রহমতের রাজনীতি করছে এবং আশেপাশে আছে তারা দেখেন, এবং এই যে খবর কাগজের মাধ্যমে আসছে যে 500 কোটি 1000 কোটি টাকা চুরি করেছে, একটু লজ্জাও পাচ্ছে না তারা। এবং তাদের সেজন্য আমি সেখানে বলছি, সেই আলোচনায় বলছি যে এই সমস্ত দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং এই দুর্নীতির মাধ্যমে আনুগত্য আনা হয়েছে যে আমার পক্ষে তোমরা থাকবা, চুরি করো। এবং এটা আইয়ুব খানের একটু উদাহরণ আপনি আইয়ুব খানের উদাহরণটা বলবো আমি। আইয়ুব খানের উদাহরণটি আমি আসতেছি যে এইটা কেমন করে বাংলাদেশে পাকিস্তানের আইয়ুব খানের উদাহরণ অনুসরণ করা হয়েছে। দেখেন, আইয়ুব খান করতো কি, জানতো যে আমি আসলে খারাপ লোক, সেটা না জানতো যে আমি আসলে চুরি টুরি করবোই। দেখতে বলছে যে মিস্টার হোসেন, আপনার মতো এরকম একটা দেশপ্রেমিক হয় না, আপনি অনেক সুনাম সুখ্যাতি আছে, ইউ আর এ গুড ম্যান, কান্ট্রি নিডস ইউ, দেশ আপনাকে চায়, আপনি আসেন আমাকে হেল্প করেন। আমি আসলাম, একটা মন্ত্রী হইলাম। তো মন্ত্রী হওয়ার পরে তারপরে বলে আস্তে আস্তে যে ঠিক হ্যাঁ মিস্টার হোসেন, ইউ হ্যাভ ফ্যামিলি টু লুক আফটার, ইউ হ্যাভ ফিউচার টু কনসিডার, কুছ বানা লিজিয়ে। বানা লিজিয়ে এই গল্প পাকিস্তান আমলে শুনছেন আপনি সব যখন টু ইয়াং। না কিন্তু উনি শুনেছেন সবই। আচ্ছা, যাই হোক, এই গল্প তখন আমি নতুন কিছু বলতেছি না। তো কুছ বানা লিজিয়ে বানাইছে ভালো করে। তো বানাবার পর যখন আইয়ুব খান বিপদে পড়তেছে, তখন এসে বলে, স্যার আমি তো অনেকদিন করলাম স্যার, আমিও বয়স টয়স হয়েছে, এখন আমাকে মাফ করেন, আমি চলে যাই, আপনার জন্য দোয়া করি। তখন বলে সালাকে বাচ্চে এই ড্রয়ার থেকে রেকর্ড বাইর করে, সব তো সে রেকর্ড করে রাখছে, আর কোনো উপায় নেই, তার সঙ্গে থাকতে হচ্ছে। এখন যেটা করা হচ্ছে, আপনি দেখবেন দেশে একটা দুর্নীতির রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। গণতন্ত্র তো নাই, সব লেভেলে দুর্নীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছে। সরকারি কর্মচারীদের বল তোমরা চুরি করো, বাট অ্যাজ লং অ্যাজ ইউ রিমেইন উইথ মি ইট ইজ ওকে টু সেভ। এমনকি দুর্নীতি দমন আইনের ওটাও পরিবর্তন করা হয়েছে, যাতে প্রায় প্রধানমন্ত্রীর ছাড়া কোনো মামলা টামলা না চলে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এটা কিছুতেই চলতে পারে না। একটু আমার কষ্ট হচ্ছে, একটু বুদ্ধি থাকলে, একটু বিবেক থাকলে তারা বুঝতো যে এই অসৎ লোকদের টাকা দিয়ে দুর্নীতির মাধ্যমে একটা শাসন ব্যবস্থা চলতে পারে না বেশি দিন। সেই জন্য আমি আশাবাদী যে এটা ভালো কিছু, এটা শেষ হবে, কিন্তু অনেক মূল্য দিতে হবে। এবং যারা বলে যে, আর এই কথাটা আমি সত্যিই বুঝি না, কি করে আমাদের সুশীল সমাজ পরবর্তী একটা শেষ পর্যায়ে একটা সিদ্ধান্ত নিয়েছে একত্রভাবে, কোনো খারাপ কিছু না। আমরা বলেছি এইটাই যে সময় দেন, নির্বাচন স্থগিত রাখেন, একটু সময় পাবেন। অনেক শাসনতন্ত্র বিশেষজ্ঞ মনে করেন যে আরো 3 মাস সময় পাওয়া যেতে পারে। কিন্তু আসলে যেটা হইতেছে, পঞ্চম সংশোধনীটা এমন করা হয়েছে, পঞ্চদশ, এটা আমাদের ইংলিশে 15th হয় আর বাংলা পঞ্চম হয়ে যায় আমার। এই পঞ্চদশ সংশোধনীটা এমন করা হয়েছে, যদি আপনি কোনো আইনজীবীর সাথে বসেন একাত্তরে, আমি তার সঙ্গে আলোচনা কথা দিয়েছি, এটা একটা গণতন্ত্র হত্যারই শুধু না, এটার ভিতরে এত কন্ট্রাডিকশন রয়ে গেছে। এই পঞ্চম সংশোধনী থাকবেই না, আমি বলে গেলাম। এটা থাকলে পরে শাসনতন্ত্রই থাকবে না, গণতন্ত্র থাকবে না, কিছু থাকবে না, এটা কিছুই না। আজকে যদি মনে করেন কেউ মনে বলতেছে সেদিনকে যে যদি আজকে সংসদটা ভেঙে দেওয়া হয়, তাহলে সংসদের 90 days পাবে। সংসদ ভেঙে দিলে পরে আবার একটা কন্ট্রাডিকশন হবে, সেটা কি জানেন? সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে নির্বাচিত সরকারের আন্ডারে ইলেকশন হইতে হবে। যদি সংসদ বাতিল হয়ে যায়, কেউ তো নির্বাচিত থাকতেছে না, তো বেসিক স্ট্রাকচারের সঙ্গে আপনার সংঘাত হচ্ছে। এরকম একটা পাগলামের ভিতরে আছে। তবে সবাই মিলে চেষ্টা করলে পরে নিশ্চয়ই আমরা একটা পথ বের করতে পারি, সুপ্রিম কোর্টের সাহায্যে একটা বের করা সম্ভব। কিন্তু যখন আমাদের সুশীল সমাজের যে ভুলটা আমরা করেছি, সেটা হলো কি জানেন, আমাদের ভিতরে, এটা বাঙালির চরিত্রের ভিতরে একটা ব্যক্তির স্বার্থের একটা দুর্বলতা মারাত্মক বেশি। আসলে আজকে ব্যবসায়ী বলেন, যাই বলেন, যারা হাহাই করতেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে দেখতেছে, তারা কিন্তু আসলে এই রাজনীতির সঙ্গে জড়িত। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই রাজনীতিকে তারাই কিন্তু মাথায় উঠেছে। আমরা সকলে মিলে আজকে দেখেন আইনজীবীদের ভিতরে 2 ভাগ মারামারি হচ্ছে, প্রেস ক্লাবে 2 ভাগ মারামারি হচ্ছে। এটা মারামারি হওয়ার কথা না। জনগণের ভোটের ব্যাপার, এখানে সাংবাদিকদের ভিতরে ডিভিশন হবে কেন? আইনজীবীদের ভিতরে ডিভিশন হবে কেন? এই বিষয়ে শুনতে আসবো আমি আপনার কাছে। আমি আসবো মিস্টার মাহবুব।